হ্যালো বন্ধুরা, কেমন আছো সকলে? আজকে আমরা ক্লাস 11 সেমিস্টার 2 এ জিপিএম এর অন্তর্গত একটা অধ্যায় স্থিতিস্থাপকতা নিয়ে পর্যালোচনা করব। আজকের অধ্যায়ে আমরা আলোচনা করব অন্তঃপারমাণবিক বল, অন্তঃআণবিক বল, পীড়ন বিকৃতি লেখ, হুকের সূত্র, বিভিন্ন ধরনের স্থিতিস্থাপক গুণাঙ্ক, যার মধ্যে পর্যালোচনা করা হবে আমাদের 3 ধরনের স্থিতিস্থাপক গুণাঙ্ক। প্রথমটা আমাদের ইয়ং গুণাঙ্ক বা ইয়ংস মডিউলাস, আয়তন বিকার গুণাঙ্ক বা বাল্ক মডিউলাস, আর থার্ড দৃঢ়তা গুণাঙ্ক বা ক্রিন্তন গুণাঙ্ক বা আমাদের মডিউলাস অফ রিজিডিটি। পোয়াসের অনুপাত বা পয়সনস রেশিও সম্পর্কে আলোচনা করব এবং এই 3 ধরনের গুণাঙ্ক এবং পোয়াসের অনুপাতের মধ্যে যে সম্পর্ক, সেই সম্পর্কগুলো নিয়ে আমরা পর্যালোচনা করব। তাহলে প্রথমে আমরা বেসিক ইন্ট্রোডাকশন দিয়ে শুরু করছি। বা সাধারণ ধারণা। দেখো, যে কোনো পদার্থ, সেটা সলিড হোক, লিকুইড হোক বা গ্যাস হোক, যাই হোক না কেন, সেটা কি নিয়ে গঠিত? পরমাণু নিয়ে গঠিত। তাহলে বেসিক্যালি যে কোনো ম্যাটার কি নিয়ে গঠিত? আমাদের অ্যাটম বা পরমাণু নিয়ে গঠিত। অ্যাটমের মধ্যে দুটো পার্ট আমরা জানি, একটা হচ্ছে নিউক্লিয়াস, যাকে আমি ক্যাপিটাল এন দিয়ে ডিনোট করছি, আরেকটা আমাদের ইলেকট্রন মহল। নিউক্লিয়াসের মধ্যে আমাদের প্রোটন আছে আর আছে আমাদের নিউট্রন, আর ইলেকট্রন মহলে স্বভাবতই আমাদের ইলেকট্রন আছে। এখন পরমাণুতে কি হচ্ছে? পরমাণুতে হচ্ছে, আমরা জানি, নাম্বার অফ প্রোটন, নিউক্লিয়াসের প্রোটন সংখ্যা ইলেকট্রন মহলের ইলেকট্রন সংখ্যার সমান হয়। এইটা যেহেতু হয়, তার জন্য কি হচ্ছে? পরমাণু নিস্তড়িত হয়। এগুলো আমরা সবই ছোটবেলায় পড়েছি। তাহলে পরমাণু নিস্তড়িত হচ্ছে। কিন্তু যখন একটা সলিড স্ট্রাকচার গঠিত হচ্ছে, যখন একটা সলিড তৈরি হচ্ছে, তখন কি হচ্ছে? সলিড গঠনকারী পরমাণুগুলো কাছাকাছি অবস্থান করছে এবং এই কাছাকাছি অবস্থান করার জন্য তাদের মধ্যে কি হচ্ছে? একটা ইন্টার অ্যাটমিক ইন্টারঅ্যাকশন বা অন্তঃআণবিক সম্পর্ক গঠিত হচ্ছে। কিভাবে সেটা দেখো, বলে না, কাছাকাছি আসলে প্রেম বাড়ে, তেমনি পরমাণুর মধ্যে প্রেম বৃদ্ধি পাচ্ছে। তাহলে এই একটা পরমাণু রয়েছে ধরে নাও, এই একটা পরমাণু রয়েছে ধরে নাও, যারা সলিডটাকে তৈরি করছে। এটাকে আমি দিলাম পরমাণু এ, এটা পরমাণু বি। এরা পরস্পরের কাছে আসতে শুরু করেছে। আর যখন এদের মধ্যে ডিস্টেন্স ডিটা অ্যাপ্রক্সিমেট 10⁻⁻10 মিটারের কাছে পৌঁছাচ্ছে, তখন এদের মধ্যে কি হচ্ছে? সেই ভালোবাসার সম্পর্ক তৈরি হচ্ছে এবং একটা অ্যাট্রাকশন তৈরি হচ্ছে বা আকর্ষণ বল আমরা দেখতে পাচ্ছি, যে সাম ইন্টার অ্যাটমিক অ্যাট্রাকশন তৈরি হচ্ছে। তার ফলে কি হবে? পরমাণুগুলো একটা বন্ধনে আবদ্ধ হচ্ছে এবং এইভাবে বন্ধনে আবদ্ধ হতে হতে আমাদের কি হচ্ছে? টোটাল সলিডটাকে গঠিত করছে বা এন্টায়ার সলিড মেটেরিয়ালটাকে তৈরি করছে, তাই তো? আবার দূরে সরে গেলে কি হয়? দূরে সরে গেলে ভালোবাসা কমে, তারপরে দূরে সরে গেলে
এদের মধ্যে এই ইন্টার অ্যাটমিক অ্যাট্রাকশনটা কমতে থাকবে। তাহলে ফর আমি বলতে পারি হায়ার ডিস্টেন্স কি হচ্ছে, এই ইন্টার অ্যাটমিক অ্যাট্রাকশন এটা আমাদের ডিক্রিজ করতে শুরু করেছে বা কমতে শুরু করেছে। গ্রাফটার দিকে ভালো করে লক্ষ্য করো। দেখ, আমি দুটো নিউক্লিয়াসের মধ্যে ডিস্টেন্স ধীরে 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 কমাচ্ছি। কমাতে কমাতে একটা পোর্শনে কি হচ্ছে, আমার এই অ্যাট্রাকটিভ ফোর্সটা ম্যাক্সিমাম হচ্ছে। এই পজিশনে কি, যে ম্যাক্সিমাম অ্যাট্রাকশন আমরা লক্ষ্য করতে পারছি, ম্যাক্সিমাম আকর্ষণ বল লক্ষ্য করছি। ফার্দার যখন ডিস্টেন্স আমি আরও কমাচ্ছি তখন কি হয়েছে, এই অ্যাট্রাকশনটা ধীরে ধীরে কমছে, কমতে 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 জিরোতে অ্যাপ্রোচ করছে। এবং ফার্দার যদি আমি দুটো অ্যাটমের মধ্যে ডিস্টেন্সকে আরও কমাতে থাকি তাহলে দেখতে পাবো কি, যে অ্যাট্রাকটিভ ফোর্সটা তখন রিপালসিভ ফোর্স বা বিকর্ষণ বলে পরিণত হচ্ছে। কেন হবে? কারণ হচ্ছে যখন অ্যাটমগুলোকে কাছে আনছি এবং ডিস্টেন্সটা যখন 10⁻⁻10 মিটার অ্যাপ্রক্স, তখন কি হচ্ছে, একটা পরমাণুর নিউক্লিয়াস অপর পরমাণুর ইলেকট্রন মহলকে উপস্থিত ইলেকট্রনগুলোর প্রতি একটা আকর্ষণ দেখায়, যার ফলে এদের মধ্যে অ্যাট্রাকটিভ ফোর্সটা বা অ্যাট্রাকশন বন্ড সেটা স্থাপিত হয়, তাই তো? কিন্তু যখন আমি এই দূরত্বটাকে আরও কমাবো তখন কি হবে, নিউক্লিয়াস পজিটিভলি চার্জ, বিএন নিউক্লিয়াসও পজিটিভলি চার্জড, আবার ইলেকট্রনগুলো নেগেটিভলি চার্জড, তখন দুটো সেম আধান কাছাকাছি আসছে এবং এরা পরস্পরকে কি করবে, বিকর্ষণ করবে, যার ফলে কিন্তু এরা ফার্দার আবার দূরে সরতে শুরু করবে, এই জিনিসটা ঘটবে। তাহলে আমরা গ্রাফে কতগুলো পয়েন্টকে ডিফাইন করলাম, যেমন এই মিনিমাম পয়েন্ট, তাই তো? এই ডিস্টেন্সটাকে আমি নাম দিচ্ছি এক্স, এই ডিস্টেন্সটাকে আমি নাম দিচ্ছি এক্স। আবার যেই পজিশনটায় আমার কি হচ্ছে, যে নিউক্লিয়াসের মধ্যে অ্যাট্রাকশনটা জিরো হচ্ছে, তাহলে সেটা কোন পজিশন? এই পজিশন। তাই তো? আর এই পজিশনটাকে আমি বলছি কি, এই পজিশনটাকে আমি বলছি সে আর নট। এই ডিস্টেন্সটাকে আমি নাম দিচ্ছি R0। তাহলে এই R0কে আমরা বলছি কি, ইকুইলিব্রিয়াম ডিস্টেন্স, কারণ এর থেকে নিচে গেলে ফোর্স অফ অ্যাট্রাকশনটা রিপালশনে পরিণত হবে। হাইড্রোজেন অ্যাটমের ক্ষেত্রে এই আর এর ভ্যালুটা অ্যাপ্রক্সিমেটলি 0.74 অ্যামস্ট্রং হয়ে থাকে। ঠিক আছে, এইবার যদি আমি বলি যে আমরা ইন্টারঅ্যাটমিক ফোর্স পেলাম, তাহলে ইন্টারঅ্যাটমিক ফোর্স যখন আমাদের মধ্যে রয়েছে এবং এটা যেহেতু ইলেকট্রোস্ট্যাটিক ইন নেচার, তাহলে আমাদের ফোর্স এবং পোটেনশিয়াল এনার্জির মধ্যে রিলেশন থাকবে F = -du dr, যেখানে ইউ কি, ইউ হচ্ছে পোটেনশিয়াল এনার্জি বা স্থিতিশক্তি। এইবার আমরা আলোচনা করব যে জায়গাটা, সেটা হচ্ছে ইন্টারমলিকিউলার ফোর্স।
অন্ত আণবিক বল। তাহলে অন্ত আণবিক বল নিয়ে যখন আমি আলোচনা করছি তখন কি হচ্ছে দেখো, পরমাণুগুলোর মধ্যে যে অ্যাট্রাকটিভ ফোর্সটাকে আমরা দেখলাম সেটাকে আমরা বললাম ইন্টার অ্যাটমিক ফোর্স। এবার পরমাণুগুলো মিলে কি হচ্ছে, অ্যাটমগুলো মিলে আমার তৈরি করছে কি মলিকিউল বা অণু। এবার একই পদার্থের অণুগুলোকে যখন আমি কাছাকাছি আনতে শুরু করেছি তখন তাদের মধ্যেও কিন্তু এক ধরনের বল আমরা দেখতে পাবো, যেটাকে আমরা বলছি ইন্টার মলিকিউলার ফোর্স বা আন্ত আণবিক বল। রাইট, যখন অণুগুলো কাছাকাছি আসছে একটা পজিশনে গিয়ে ফোর্স অফ অ্যাট্রাকশনটা ম্যাক্সিমাম হচ্ছে, তারপর কি হচ্ছে এই আরও ডিস্টেন্স কমালে এই ফোর্স অফ অ্যাট্রাকশনটা কিন্তু ধীরে 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 আবার জিরোর দিকে অ্যাপ্রোচ করছে এবং আলটিমেটলি একটা টাইম পরে সেটা রিপালসিভ ফোর্স হয়ে যাচ্ছে বা আমাদের কি হচ্ছে যে বিকর্ষণ বলে পরিণত হচ্ছে। এই কথাটা আশা করি বোঝা গেল। তাহলে ইন্টারমলিকুলার ফোর্সটা অ্যাকচুয়াল আমাদের এটাকে আরেকটা নামে ডাকা হয় যে ভ্যান ডার ওয়ালস ফোর্স। এবং এটা কি ইন্টার অ্যাটমিক ফোর্সের থেকে উইকার বা আমাদের অন্তপারমাণবিক বলের থেকে দুর্বল। তার মানে যদি আমি বলি ইন্টার অ্যাটমিক ফোর্স, এটা কি, এটা গ্রেটার কার থেকে, ইন্টার মলিকুলার ফোর্স। বা অন্ত আণবিক বলের থেকে কিন্তু আমাদের অন্তপারমাণবিক বলটা কি মানে বড় হয়। এই বিষয়টা আমাদেরকে মাথায় রাখতে হবে। এবার যখন অণুগুলোর মধ্যে ডিস্টেন্স, যখন এই অণুগুলোর মধ্যে আমাদের ডিস্টেন্সটা মোটামুটি 10⁻⁻7 অর্ডার থেকে 10⁻⁹ অর্ডারের মধ্যে রয়েছে, তখন এই যে ইন্টারমলিকুলার ফোর্সটা এটা কি হয় আকর্ষণধর্মী বা অ্যাট্রাকটিভ ইন নেচার হয়। আবার যখন এই আর লেস দ্যান 10⁻⁹ মিটারের মতো হয় বা 10⁻⁹ মিটারের থেকে যখন আমাদের এই অণুগুলোর মধ্যে দূরত্বটা কমতে শুরু করে তখন এটা কিন্তু বিকর্ষণধর্মী বা রিপালসিভ ইন নেচার হবে। রিপালসিভ নেচার হবে। তাহলে ইন্টারমলিকুলার ফোর্সকে আমরা এইভাবে লিখতে পারি ডিস্টেন্সের সাথে সম্পর্ক, যে অ্যাট্রাকটিভ ফোর্স FATT ভ্যারিজেস 1/8⁷, বা আমি বলতে পারি F অ্যাট্রাকটিভ ইকুয়াল টু -A/8⁷। আর F রিপালসিভকে আমরা লিখতে পারবো F রিপালসিভ ভ্যারিজেস 1/8⁹, বা F রিপালসিভ ইকুয়াল টু B/8⁹। এটা আমরা কিন্তু বলতে পারবো। তাহলে দুটো ফোর্সকে যখন আমি কম্বাইন্ড করে লিখছি তখন আমরা কি লিখতে পারছি, যে টোটাল ফোর্স F ইকুয়াল টু আমরা F অ্যাট্রাকটিভ কন্ট্রিবিউশন প্লাস F রিপালসিভ বা বিকর্ষণের জন্য যে কন্ট্রিবিউশন সেটাকে আমরা লিখছি। তার মানে এটা কি কন্ট্রিবিউশন ডিউ টু অ্যাট্রাকশন
আকর্ষণের কন্ট্রিবিউশন। আর এটা কি? কন্ট্রিবিউশন ডিউ টু রিপালশন, রাইট? এবার অ্যাট্রাকটিভ কন্ট্রিবিউশন, এফ অ্যাট্রাকটিভ আমরা কত পেলাম? -a/r⁷, আর রিপালসিভটা কত পেয়েছি? b/r⁹। সো টোটাল ফোর্সকে আমরা কি লিখব? টোটাল ফোর্স F ইকুয়াল টু আমাদের -a/r⁷ প্লাস b/r⁹, যেখানে a আর b কি? a আর b প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট বা ধ্রুবক, যেগুলো কিসের কিসের উপর ডিপেন্ড করছে? এই a আর b এর ভ্যালু ডিপেন্ড করছে পদার্থের ধর্মের উপর, নেচার অফ দ্য মলিকিউল, এর উপর ডিপেন্ড করছে। এইবার আমরা পোটেনশিয়াল এনার্জিকে কি লিখতে পারি? পোটেনশিয়াল এনার্জি PE, এটাকে আমরা ডিফাইন করছি ইউ দিয়ে। ইউ ইকুয়াল টু a/r⁴ মাইনাস b/r⁴m, যেখানে দেখো পজিটিভটা কি? যখনই ফোর্সকে আমরা পজিটিভ লিখছি তখন সেটা কি? রিপালসিভ টার্ম। তার মানে a/r⁴n এইটা আমাদের কি? রিপালসিভ টার্ম। আর b/r⁴m এটা আমাদের অ্যাট্রাকটিভ টার্ম। আশা করি এই অবধি তোমাদের কাছে ক্লিয়ার। এখন বেশিরভাগ সলিড বা মেজর সলিডের ক্ষেত্রে মেজর সলিডসের ক্ষেত্রে কি হবে? এই এম এর মানটা মোটামুটি 12-র কাছাকাছি, আর এন এর মানটা মোটামুটি আমাদের সরি আমি একটু উল্টো লিখলাম, এন এর মানটা মোটামুটি আমাদের 12-র কাছাকাছি, আর এম এর মানটা আমাদের মোটামুটি 6-এর কাছাকাছি হয়ে থাকছে। তাহলে আমাদের পোটেনশিয়াল এনার্জিটা কত পেলাম? পোটেনশিয়াল এনার্জি PE এটা আমরা পাচ্ছি a/r⁴n মাইনাস b/r⁴m। আর আমি একটু আগে বললাম যে বেশিরভাগ সলিডের ক্ষেত্রে এন এর ভ্যালুটা কত? এন এর ভ্যালু 12-র কাছাকাছি, আর এম এর ভ্যালু আমাদের 6-এর কাছাকাছি। তাহলে এই মানগুলোকে যদি আমি পুট করি তাহলে আমরা পাবো ইউ ইকুয়াল টু a/r⁴12 মাইনাস b/r⁴6, এটা আমরা পাচ্ছি, রাইট? সো আমরা ইলাস্টিক প্রপার্টি নিয়ে পর্যালোচনা করছি, তাই তো? তাহলে দেখো, ম্যাটার বা পদার্থ পদার্থের তিনটে অবস্থা আমরা জানি, কি কি? কঠিন, তরল এবং গ্যাসীয়, এই তিনটে আমরা জানি। তাহলে এদের মধ্যে কিছু বেসিক পার্থক্য আমরা জানব। যদি সলিডের কথা বলি, সলিড, তাহলে সলিডের প্রপার্টির মধ্যে কি কি আসছে? দেখো,
সলিডের মধ্যে কি ইন্টার মলিকিউলার ডিস্টেন্স, অন্তঃআণবিক দূরত্ব, এটা কি আমাদের বেশি, কম, ইন্টারমলিকিউলার ফোর্স, অ্যাট্রাকশন ফোর্স কি আমাদের বেশি। তারপর সংনাম্যতা বা কম্প্রেসিবিলিটি, সংনাম্যতা কি আমাদের এটা যদি বলি ইনকম্প্রেসিবল বা অসংনম্য, ইনকম্প্রেসিবল, রাইট। তারপর সলিডের মধ্যে আমরা ক্রিস্টালাইন স্ট্রাকচার দেখতে পাই বা ক্রিস্টাল স্ট্রাকচার দেখতে পাই, দেখা যায়, তাই তো। তারপর এইগুলো হচ্ছে সলিডের কিছু বেসিক প্রপার্টি। এবার যদি আমি লিকুইডের কথা বলি বা তরল পদার্থের কথা বলি, তাহলে তরল পদার্থে কি আমাদের আন্তঃআণবিক দূরত্ব বা ইন্টার মলিকিউলার ডিস্টেন্স, আইএমজি, এটা কি সলিডের থেকে বেশি, গ্যাসের থেকে কম। ইন্টারমলিকিউলার ফোর্স আইএমএফ, সেটা কি গ্যাসের থেকে বেশি, সলিডের থেকে কম, রাইট। তারপর কি কম্প্রেসিবিলিটি, সংনাম্যতা, সংনাম্যতা কি যে কঠিনের থেকে কম কিন্তু, সংনাম্যতাকে সি দিচ্ছি, কঠিনের থেকে কম কিন্তু গ্যাসের থেকে বেশি সংগ্রাম্য তরল। এইগুলো হচ্ছে তরলের কিছু প্রপার্টি। আর গ্যাসের ক্ষেত্রে যদি বলি, তাহলে গ্যাসের ক্ষেত্রে আমরা কি যে ইন্টারমলিকুলার ডিস্টেন্স আইএমডি, অত্যন্ত বেশি, অন্তঃআণবিক বল ইন্টারমলিকুলার ফোর্স নেগলিজিবল, প্রায় নেই বললেই চলে। তার জন্য গ্যাস কী হয়, তার পাত্রের মধ্যে এদিক ওদিক ছোটাছুটি করে, নির্দিষ্ট শেপও নেই, নির্দিষ্ট আয়তনও নেই, তাই তো। আর কম্প্রেসিবিলিটি, সংনাম্যতা আছে এবং সব থেকে বেশি কম্প্রেসিবল। তাহলে এই জিনিসগুলো কিন্তু আমাকে মাথায় রাখতে হবে। এইবার সলিড পদার্থকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি, বা কঠিন পদার্থকে আমরা দুটো ক্যাটাগরিতে ভাগ করছি। একটাকে আমরা নাম দিচ্ছি কি, একটাকে বলছি আমরা ক্রিস্টালাইন সলিড বা ক্রিস্টাল, আরেকটাকে বলছি অ্যামরফাস বা অনিয়তাকার, অ্যামরফাস সলিড। তাহলে ক্রিস্টালাইন সলিড কি, সলিড গঠনকারী যে মলিকিউলগুলো বা অণুগুলো
নির্দিষ্ট জ্যামিতিক আকারে সুসজ্জিত থাকে, মানে এদের কি জিওমেট্রিক স্ট্রাকচারে সুসজ্জিত। কিন্তু অ্যামরফাসে কি মলিকিউল বা অণুগুলো র্যান্ডম বা কোনো নির্দিষ্ট সজ্জাবিন্যাস ছাড়াই কিন্তু অবস্থান করছে, এই জিনিসটা মাথায় রাখতে হবে। তারপর কি ক্রিস্টালাইন সলিড আইসোট্রপিক নেচার হয়, আর এটা অ্যানাইসোট্রপিক নেচার হয়। তারপর কি এদের ক্রিস্টালাইন সলিডের মেল্টিং পয়েন্ট বা গলনাঙ্ক নির্দিষ্ট বা হাই মেল্টিং পয়েন্ট, কিন্তু এদের ক্ষেত্রে গলনাঙ্ক নির্দিষ্ট নয়, নট ফিক্সড ফর সেম সলিড, একই পদার্থ হওয়া সত্ত্বেও এদের গলনাঙ্কই ফিক্সড নয়। ঠিক আছে, এই জিনিসগুলো কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে। ওকে, এইবার আমরা জানবো কি ইলাস্টিসিটি সম্পর্কে। তাহলে কনসেপ্ট অফ ইলাস্টিসিটি বা স্থিতিস্থাপকতার ধারণা। দেখো, একটা সিম্পল এক্সাম্পল দিয়ে বোঝার চেষ্টা করব। রাবারের গার্ডার আছে না, রাবারের গার্ডারকে যদি তুমি টেনে ছিঁড়ে দাও, টানতে শুরু করো, একটা নির্দিষ্ট বল অবধি টানলে তবেও ছিঁড়বে, কিন্তু সেই নির্দিষ্ট বল অবধি যাওয়ার আগে অবধি টেনে যদি ছেড়ে দাও, তাহলে কি হবে? রাবারের গার্ডারটা তার ঠিক আগের পজিশনে ফিরে আসবে। তেমনি কোনো সলিড বা কঠিন পদার্থে বা যে কোনো পদার্থে যখন আমি বল প্রয়োগ করছি, একটা নির্দিষ্ট সীমা অবধি বল প্রয়োগ করে সেই বলটাকে যদি সরিয়ে নেওয়া হয়, তাহলে বস্তুটা কি হয়, তার আগের অবস্থানকে ফিরে আসার চেষ্টা করে। এই যে আগের অবস্থানে ফিরে আসার প্রবণতা, এই প্রবণতাকেই আমরা বলছি কি ইলাস্টিসিটি বা স্থিতিস্থাপকতা। ইলাস্টিসিটিকে আমরা বাংলায় কি বললাম? স্থিতিস্থাপকতা। তাই তো? তাহলে প্রত্যেকটা পদার্থই কি হচ্ছে, কম বেশি স্থিতিস্থাপক হচ্ছে। এবার এই স্থিতিস্থাপকতার উপর ভিত্তি করে পদার্থকে আমরা তিনটে ক্যাটাগরিতে আমরা ভাগ করছি। সেই তিনটে ক্যাটাগরি কি কি? প্রথমটা হচ্ছে পূর্ণ স্থিতিস্থাপক বস্তু, বা আমি বলতে পারি পারফেক্টলি ইলাস্টিক বডি। সেকেন্ড ক্যাটাগরি আংশিক স্থিতিস্থাপক, পার্শিয়ালি ইলাস্টিক। আর নেক্সট অস্থিতিস্থাপক।
বস্তু, বা আমি বলবো এটাকে কি পারফেক্টলি প্লাস্টিক বডি। তাহলে প্রথমটা পূর্ণ স্থিতিস্থাপক বস্তু। তাহলে পূর্ণ স্থিতিস্থাপক বস্তু কাকে বলছি? যে বস্তুতে আমি কি করছি, বাইরে থেকে বল প্রয়োগ করে তাকে ডিফর্ম করার চেষ্টা করছি, এবং বল প্রয়োগের ফলে কিছু একটু ডিফর্ম হলো বটে, কিন্তু বলটাকে যখন আমি সরিয়ে নেব তখন বস্তুটি কী হবে, তার আগের অবস্থান সম্পূর্ণরূপে ফিরে পাবে। তাকে আমরা বলছি পূর্ণ স্থিতিস্থাপক বস্তু। জেনারেলি যদি এরকম একটা এক্সাম্পলকে কনসিডার করা যায়, তাহলে আমি বলতে পারি কোয়ার্টজ ফাইবার মোটামুটি পূর্ণ স্থিতিস্থাপক। আংশিক স্থিতিস্থাপক কি? বিকৃতি সৃষ্টিকারী বলকে যখন সরিয়ে নেব বস্তুটি কী হবে, তার পূর্বের অবস্থান সম্পূর্ণরূপে ফিরে না পেলেও কিছুটা পূর্বের অবস্থান ফিরে পাওয়ার চেষ্টা করবে। তাকে আমরা বলছি পার্শিয়ালি ইলাস্টিক বডি। আর অস্থিতিস্থাপক কি? যার উপর বিকৃতি সৃষ্টিকারী বল প্রয়োগ করলেও বস্তুটি ঠিক তার আগের অবস্থান ফিরে পায় না বলটা তুলে নেওয়ার পরে, তাকে আমরা বলছি পারফেক্টলি প্লাস্টিক বডি। এইবার আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে পূর্ণ দৃঢ় বস্তু বা রিজিড বডি। রিজিড বডি কি? ধরে নাও যে আমি একটা সে এরকম একটা বডি অঙ্কন করেছি, যার মধ্যে দুটো কণা আছে যাদের পজিশন ভেক্টর আমাদের জানা, যে সে এইখানে একটা কণিকা আছে আর এইখানে একটা কণিকা আছে। এই কণাটাকে আমি বলছি ith পার্টিকেল, আর এইখানে যে কণিকাটা আছে এটাকে আমি নাম দিচ্ছি jth পার্টিকেল, এবং ith পার্টিকেলের পজিশন ভেক্টরকে আমি বলছি আর আই, আর jth পার্টিকেলের পজিশন ভেক্টরকে আমি বলছি আর জে। তাহলে এই দুটো কণিকার মধ্যে যে দূরত্ব, এই দূরত্বটা যদি সমস্ত পরিস্থিতিতে একই থাকে তখন তাকে আমরা পূর্ণ দৃঢ় বস্তু বলি। এই দূরত্বটাকে আমি যদি নাম দিই ডেল্টা আর আই জে, তাহলে সম্পূর্ণ রিজিড বস্তু হতে গেলে তার কন্ডিশন হতে হবে ডেল্টা আর আই জে এইটা অলওয়েজ কনস্ট্যান্ট, সবসময় ধ্রুবক থাকতে হবে। আর ডেল্টা আর আই যেটা কি, ভেক্টর থেকে যদি আমি বলি আর আই প্লাস ডেল্টা আর আই জে ইকুয়াল টু আর জে, তাহলে এখান থেকে ডেল্টা আর আই জে ইকুয়াল টু আর জে মাইনাস আর আই। ith পার্টিকেল সাপেক্ষে jth পার্টিকেলের যে দূরত্ব, সেই দূরত্বটাই হচ্ছে আমাদের ডেল্টা আর আই জে। আর সম্পূর্ণ দৃঢ় বস্তু হতে গেলে এটাকেই আমাকে কিন্তু কনস্ট্যান্ট থাকতে হবে। তাহলে ফর কমপ্লিটলি রিজিড বডি এটা কি হতে হবে, মাস্ট বি কনস্ট্যান্ট। অবশ্যই এটাকে ধ্রুবক থাকতে হবে। আশা করি এই অবধি বিষয়বস্তু তোমাদের কাছে আমি ক্লিয়ার করতে পেরেছি। এইবার আমাদের আলোচ্য বিষয় স্থিতিস্থাপক সীমা।
সীমা, ইংলিশে আমরা বলি ইলাস্টিক লিমিট। মানে কি, কোনো একটা বস্তুতে তুমি বল প্রয়োগ করছো, তাহলে বস্তুটি কী হবে, সেই বাইরে থেকে প্রযুক্ত বলের একটা হায়েস্ট মান অবধি তার স্থিতিস্থাপক ধর্মকে দেখাবে। তাহলে এই যে হায়েস্ট মান বলের, সেই মানটাকেই আমরা বলছি স্থিতিস্থাপক সীমা। মানে এই বাইরে থেকে প্রযুক্ত বলের ওই হায়েস্ট মানের বিয়ন্ডে যদি আমি চলে যাই বা তার থেকে বেশি মানের বল প্রয়োগ করি, তাহলে বলটা সরিয়ে নিলে বস্তুটি তার আগের অবস্থানে আর ফিরে আসে না। সেই যে হায়েস্ট মান, অর্থাৎ ম্যাক্সিমাম ভ্যালু অফ দ্য ফোর্স up to the material shows its elastic property। অর্থাৎ বলের যে সর্বোচ্চ মান অবধি বস্তুটি তার স্থিতিস্থাপক ধর্মকে দেখায়, সেই মান পর্যন্ত বলের সীমাকেই আমি বলছি স্থিতিস্থাপক সীমা। এই বলের সীমা অতিক্রম করে গেলে বস্তুটি আর কি তার স্থিতিস্থাপক ধর্ম দেখাবে না। দেন আমাদের কনসেপ্ট আসছে স্থিতিস্থাপক অবসাদ। ইলাস্টিক ফ্যাটিগ। দেখো, মানুষের ক্ষেত্রেও এটা হয় যে যখন বয়স বাড়ছে মানুষ কি হয়, জীবনের প্রতি অবসাদগ্রস্ত হয়ে পড়ে, জীবন থেকে তার আর কোনো আশা আকাঙ্ক্ষা থাকে না। তেমনি যে কোনো বস্তু, তুমি যে কোনো বস্তুর কথা বলছো, কঠিন বস্তু, তার উপর তুমি কি করছো, দীর্ঘদিন ধরে স্থিতিস্থাপক সীমার বাইরে বল প্রয়োগ করছো, তাহলে বস্তুটারও কি একটা টাইমে অবসাদগ্রস্ত অবস্থা হয়ে যায়, অর্থাৎ বস্তুটা তার ইলাস্টিক ধর্ম হারায়। ইলাস্টিক প্রপার্টি নষ্ট হয়। দীর্ঘদিন ধরে যদি আমি ইলাস্টিক লিমিটের বাইরে বল প্রয়োগ করি বস্তুতে, তাহলে বস্তুর কী হবে, ইলাস্টিক প্রপার্টিটা নষ্ট হয়। এবং এই ঘটনাটাকেই আমরা বলছি স্থিতিস্থাপক অবসাদ। এর কিছু এক্সাম্পল দেখো, যে এক্সাম্পল, দীর্ঘদিন ব্যবহার করার পরে ব্রিজ ব্যবহারের অযোগ্য হয়ে যায়। ব্যবহারের পর সেতু বা ব্রিজ কি হয়, ব্যবহার করা উচিত নয় রিপেয়ারিং ছাড়া, অনুচিত। বা আমি বলতে পারি দীর্ঘ ব্যবহারের ফলে স্প্রিং তুলার রিডিংয়ে ভুল আসে। ভুল হয়, তার কারণ কি? তার কারণ হচ্ছে ব্রিজ কি দিয়ে তৈরি, লোহা দিয়ে তৈরি। এই এফিতে আমাদের কি হচ্ছে, ইলাস্টিক ফ্যাটিগ চলে আসছে।
স্প্রিং আমাদের এফি দিয়ে তৈরি, স্প্রিংয়ে আমাদের ইলাস্টিক ফ্যাটিগ চলে আসে এবং কি হয়, এটা ভঙ্গুর হয়ে পড়ে। যখন মানুষ অবসাদগ্রস্ত হয় তখন সে ধীরে ধীরে কি হয়, ডেথ সিচুয়েশনের দিকে এগোয়। তেমনি এই যে বস্তুগুলো, এগুলোও তার ডেথ সিচুয়েশনের দিকে এগিয়ে আসে। তার ফলে এরা ব্যবহারের অযোগ্য হয়ে যায়। এই বিষয়বস্তুটা কিন্তু আমাদেরকে একটু মাথায় রাখতে হবে। নেক্সট, আমাদের কনসেপ্ট স্ট্রেস স্ট্রেইন কার্ভ বা পীড়ন বিকৃতি কার্ভ। এটা আলোচনা করার আগে আমরা স্ট্রেস এবং স্ট্রেইন সম্পর্কে আলোচনা করব। এখন আমাদের আলোচনার বিষয় স্ট্রেস, বা আমরা যাকে বলি পীড়ন। তাহলে পীড়ন কি জিনিস? দেখো, কোনো বস্তুতে তুমি কি করছো, বল প্রয়োগ করছো। তাহলে বল প্রয়োগ করলে তার দৈর্ঘ্য, ক্ষেত্রফল এবং আয়তনের কিছু পরিবর্তন হবে, তাই তো? তাহলে যে বলটা প্রয়োগ করছি সেই বলটা সরিয়ে নিলে বস্তু তার আগের অবস্থান ফিরে পাওয়ার চেষ্টা করবে। তাহলে বস্তুটাও নিশ্চয়ই প্রযুক্ত বলের অপোজিটে কিছুটা বল প্রয়োগ করছে, যেই বলটাকে আমরা বলছি কি রিস্টোরিং ফোর্স। তাহলে একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত রিস্টোরিং ফোর্সকে আমরা কি বলি, পীড়ন বলছি। তাহলে পীড়নকে আমরা বলতে পারি রিস্টোরিং ফোর্স পার ইউনিট এরিয়া, এটা বলতে পারি। তাহলে পীড়ন সমান সমান প্রযুক্ত বল বাই আমাদের ক্ষেত্রফল, এটাকে আমরা বলবো এফ বাই এ। তাহলে পীড়নের এসআই ইউনিট কি? এসআই ইউনিট নিউটন পার মিটার স্কোয়ার। আর সিজিএস ইউনিট কি? ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার। দেখো, দুটো ইউনিট চাপের ইউনিটের সমান, তাহলে মাত্রাও আমাদের চাপের মাত্রার সমান হবে। মাত্রা কি? বলের মাত্রা। বলের মাত্রা এম এল টি টু দি পাওয়ার -2 বাই আমাদের ক্ষেত্রফলের মাত্রা, দ্যাট ইজ এল স্কোয়ার। এটাকে করলে আমাদের আসছে এম এল ইনভার্স টি টু দি পাওয়ার -2। এটা হচ্ছে পীড়ন বা স্ট্রেস। এইবার হচ্ছে বিকৃতি বা স্ট্রেইন। বা আমরা বলতে পারি বিকৃতি। তাহলে বিকৃতি, তুমি বল প্রয়োগ করেছো, তাহলে দৈর্ঘ্য বা আয়তনে কিছু পরিবর্তন আসবে প্রাথমিক দৈর্ঘ্য বা আয়তন সাপেক্ষে। তাহলে প্রাথমিক দৈর্ঘ্য বা আয়তন সাপেক্ষে যে পরিবর্তনটা আসছে দৈর্ঘ্যের বা আয়তনের, তাকেই আমরা বলছি স্ট্রেইন বা বিকৃতি। তার মানে কি? প্রাথমিক মানে মাত্রার পরিবর্তন বাই প্রাথমিক মাত্রা। দেখো, এটা কি? দুটো সেম কোয়ান্টিটির রেশিও। স্ট্রেন কি? সেম ফিজিক্যাল কোয়ান্টিটির রেশিও। তাই এর একক বা মাত্রা হয় না।
নেই। এই জিনিসটা আমাদের কিন্তু মাথায় রাখতে হবে। নেক্সট আমাদের টপিক স্ট্রেস স্ট্রেইন কার্ভ বা পীড়ন বিকৃতি লেখ। স্ট্রেস স্ট্রেইন কার্ভ ভালো করে লক্ষ্য করবে। আমি এখানে কতগুলো রিজিয়ন সম্পর্কে পর্যালোচনা করব। গ্রাফের দিকে খেয়াল করো। সে এই পয়েন্টটা আমাদের ও পয়েন্ট, এই পয়েন্টটাকে আমি বলছি পি পয়েন্ট। পি পয়েন্টের পরে এই পয়েন্টটাকে আমি বলছি ই পয়েন্ট, ঠিক আছে? অ্যান্ড এই পয়েন্টটাকে আমি নাম দিচ্ছি সি পয়েন্ট, এই পয়েন্টটাকে আমি বলছি এ পয়েন্ট, আর এই লাস্ট পয়েন্টটাকে আমি বলছি বি পয়েন্ট। তাহলে গ্রাফের মধ্যে আমি কতগুলো পয়েন্ট করলাম, ও, পি, ই, সি, এ এবং বি। আর এক্স অক্ষ বরাবর আমি বিকৃতিকে ডিনোট করছি, আর ওয়াই অক্ষ বরাবর আমি পীড়ন বা স্ট্রেসকে ডিনোট করছি। দেখো এখানে কতগুলো রাবার ব্যান্ড দেওয়া হয়েছে। তাহলে প্রথমে রাবার ব্যান্ডের একটা লেন্থ ছিল, রাবার ব্যান্ডটার উপর আমি ফোর্স প্রয়োগ করে একে বাড়াচ্ছি। এবার যখন ফোর্সটা ছাড়বো তাহলে কী হবে, রাবার ব্যান্ডটা তার আগের অবস্থানে ফিরে আসবে। কিন্তু এই ফোর্সটাকে যদি ধীরে 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 বাড়াতে থাকি, তার মানে কি আমার স্ট্রেস বাড়ছে, সেই সাথে আমার স্ট্রেন বাড়ছে। একটা পজিশানে কী হবে, এ তার ইলাস্টিক ধর্ম হারাবে, এবং তারপরে যদি একে ফার্দার আমি স্ট্রেস বা পীড়ন অ্যাপ্লাই করি তাহলে কী হবে, একটা টাইম পরে এ কিন্তু ভেঙে যাবে বা ছিঁড়ে যাবে। তাহলে এই ও থেকে পি পজিশন, প্রথমে গ্রাফের আমাদের ও থেকে পি পজিশন। তাহলে এই ওপি রিজিয়নটা কি হচ্ছে, যে আমার স্ট্রেস বাড়ার সাথে সাথে স্ট্রেন বাড়ছে, কিন্তু এ ইলাস্টিক প্রপার্টি দেখাচ্ছে। তাহলে এই রিজিয়নটায় যেটা হবে, হুকের সূত্র অ্যাপ্লাই হবে। হুকস ল অ্যাপ্লিকেবল। হুকস ল কি বলছে, ইলাস্টিক সীমার মধ্যে স্ট্রেস স্ট্রেনের সমানুপাতিক, পীড়ন বিকৃতির সমানুপাতিক। এবার এই অ্যাঙ্গেলটাকে যদি আমি থিটা বলি, তাহলে আমাদের এই ওপি রিজিয়নে আমাদের ইয়ং গুণাঙ্ক ওয়াই কি হবে, চেঞ্জ ইন স্ট্রেস ডিভাইডেড বাই চেঞ্জ ইন স্ট্রেইন। মানে পীড়নের পার্থক্যর সাথে যদি বিকৃতির পার্থক্যের অনুপাত নেই, এই রিজিয়নে আমরা ইয়ং গুণাঙ্ককে পাবো। এবং এই জায়গার যে গ্রাফের নেচার, সেই গ্রাফের নেচারটা থাকবে কি লিনিয়ার। আশা করি এই জায়গাটুকু ক্লিয়ার হলো। নেক্সট আমাদের পিই রিজিয়ন। তাহলে পিই রিজিয়নে কি হচ্ছে, পিই রিজিয়নে আমার কি হচ্ছে, এই হুকস ল মেনটেন হচ্ছে না। কিন্তু ইলাস্টিক প্রপার্টি থাকছে। ইলাস্টিক প্রপার্টি আমাদের থাকছে। তার মানে কি, এক্সটার্নাল ফোর্সকে সরিয়ে নিলেও বস্তুটি তার আগের পজিশনে ফিরে আসছে। তাই এই ই পয়েন্টটাকে আমরা
ইলাস্টিক লিমিট পয়েন্ট হিসাবেও ডিনোট করতে পারি। এই পয়েন্টটাকে আমি ইলাস্টিক লিমিট পয়েন্ট হিসাবে ডিনোট করছি। নেক্সট, এবার আমাদের রিজিয়নটা কোনটা? ই থেকে সি রিজিয়ন, সরি ই টু এ রিজিয়ন। তাহলে ই টু এ রিজিয়নে কি হচ্ছে? হুকস ল তো মেনটেন করছেই না। কোনটা? কখন? ই এ পজিশনে। বরং এক্সটার্নাল ফোর্স দিলে পার্মানেন্ট ড্যামেজ তৈরি হচ্ছে। অর্থাৎ ফোর্সকে সরিয়ে নিলে সে তার আগের পজিশনে আর কখনোই ফিরবে না। মানে ই এর রিজিয়নটা বিয়ন্ড ইলাস্টিক লিমিট। আর এ পজিশনকে অতিক্রম করে যখন আমরা এ বি পজিশনের দিকে যাচ্ছি, তখন বস্তু কমপ্লিটলি তার ব্রেকিং পয়েন্টের দিকে যাচ্ছে। মানে এ বি পয়েন্টে অ্যাট পয়েন্ট বির অতিক্রম করে গেলে এই কি হবে? তারটা ছিঁড়ে যাবে। অর্থাৎ এই বি পয়েন্টকে আমরা ডিনোট করব ব্রেকিং পয়েন্ট হিসাবে। ব্রেকিং পয়েন্ট হিসাবে আমরা ডিনোট করব। এটাই হলো আমাদের স্ট্রেস স্ট্রেইন কার্ভের সিগনিফিকেন্স বা তাৎপর্যতা। রাইট? এইবার আমাদের পড়তে হবে যেটা, সেটা হচ্ছে হুকের সূত্র বা হুকস ল। তাহলে হুকের সূত্র বা হুকস ল আমাদের কি বলছে? হুকস ল বা হুকের সূত্র আমাদের বলছে যে উইদিন ইলাস্টিক লিমিট, স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন বিকৃতির সমানুপাতিক। পীড়ন সমানুপাতিক বিকৃতি, অর্থাৎ স্ট্রেস ভ্যারিজেস স্ট্রেইন, এটা আমাদের বলছে। অর্থাৎ এই স্ট্রেস আর স্ট্রেইনের যে অনুপাত, এটা কি সাম কনস্ট্যান্ট, যেটাকে আমরা ই দিয়ে ডিনোট করছি। আর এই ইটাই আমাদের কি? মডিউলাস অফ ইলাস্টিসিটি বা স্থিতিস্থাপক গুণাঙ্ক। রাইট? তাহলে এই গ্রাফের আমাদের তুমি এই লিনিয়ার ভ্যারিয়েশনটুকু দেখো। এইদিকে স্ট্রেস, এদিকে আমাদের স্ট্রেন কাজ করছে। আর এই যে স্ট্রেট লাইন ভ্যারিয়েশন, যেটাকে আমি একটু হাইলাইট দিয়ে দেখাতে চাই, যে এই জায়গাটায় কি হচ্ছে? স্ট্রেস এবং স্ট্রেইন প্রপোর্শনাল। তাহলে এই যে লিনিয়ার অঞ্চল, এইখানে আমাদের কি হচ্ছে? হুকের সূত্র অ্যাপ্লিকেবল হচ্ছে। তার মানে এই হুকের সূত্র যেখানে অ্যাপ্লিকেবল হচ্ছে, সেইখানকার স্লোপটা আমাদের কাকে ডিনোট করবে? সেখানকার স্লোপটা আমাদের ডিনোট করবে ইলাস্টিক মডিউলাস, বা আমরা বলতে পারি যে
স্থিতিস্থাপক গুণাঙ্ককে নির্দেশ করবে। মানে নতি ইলাস্টিক মডিউলাস বা স্থিতিস্থাপক গুণাঙ্ককে নির্দেশ করবে। আশা করি আমরা হুকের সূত্র বোঝাতে পেরেছি। এরপরে বস্তু তার স্থিতিস্থাপক ধর্ম কি করে দেখায় তাকে একটা মডেলের সাহায্যে আমরা ব্যাখ্যা করতে পারি। মডেলটার নাম দিচ্ছি স্প্রিং বল মডেল অফ ইলাস্টিসিটি। কি হচ্ছে যে আমাদের যে কোনো সলিড কি হয়, অনেকগুলো অ্যাটমস নিয়ে তৈরি হয়, তাই তো? এবং অ্যাটমগুলোর মধ্যে কি আছে? ইন্টার অ্যাটমিক ফোর্স আছে। এইবার বাইরে থেকে বল প্রয়োগ করে যখন সলিডটাকে বিকৃত করার চেষ্টা করা হয় এবং বলটিকে অপসারণ করা হয়, তখন কি হয়? সলিড পদার্থটা তার আগের অবস্থায় ফিরে আসে। এই ঘটনাটাকে ব্যাখ্যা করার জন্য আমরা একটা স্প্রিং বল সিস্টেমকে নিয়েছি, যেখানে অনেকগুলো বল আছে, যেই বলগুলোকে আমরা অ্যাটমের সমতুল্য বলতে পারি। আর এই স্প্রিংগুলোকে আমরা ইন্টার অ্যাটমিক ফোর্সের সাথে তুলনা করতে পারি। এইবার যে কোনো পজিশনের একটা বলকে যদি আমি বাইরে থেকে একটা ফোর্স অ্যাপ্লাই করি, তাহলে পুরো সিস্টেমটা একটু ডিফর্ম হবে। দেন ফোর্সটাকে যখনই আমি উইথড্র করে নেব, কি হবে? বলগুলো ঠিক তার আগের পজিশনের দিকে ফিরে আসবে, যেন তার পুরনো অবস্থাকে রিস্টোর করে দিয়েছে। সেই রকমই যখন আমি কঠিন পদার্থে বল প্রয়োগ করি এবং বলটাকে যখন আমি সরিয়ে নিচ্ছি, বাহ্যিক বলটাকে, কঠিন পদার্থ তার আগের অবস্থানে ফিরে আসার চেষ্টা করে, যেই প্রপার্টিটাকে আমরা কিন্তু কি বলছি? ইলাস্টিসিটি বা স্থিতিস্থাপকতা বলছি। এইবার আমাদের কনসেপ্ট হচ্ছে, যে কনসেপ্টের দিকে আমরা এগোতে চলেছি, সেটা হচ্ছে ইয়ং গুণাঙ্ক বা ইয়ংস মডিউলাস। দেখো, এটা বলার আগে আমরা দুই রকম স্ট্রেস সম্পর্কে জানব। বস্তুর উপর আমি বল প্রয়োগ করছি, একক ক্ষেত্র বলে প্রযুক্ত বলকেই আমরা পীড়ন বা স্ট্রেস বলছি। এই স্ট্রেসকে আমরা ফার্দার দুটো ক্যাটাগরিতে ভাগ করতে পারি। একটাকে আমরা বলছি লংগিটিউডিনাল স্ট্রেস, আরেকটাকে আমি বলছি ভলিউম স্ট্রেস। ভলিউম স্ট্রেস কি হয়? একক আয়তনের উপর প্রযুক্ত হচ্ছে, আর এটা আমার দৈর্ঘ্যের উপর প্রযুক্ত হচ্ছে, তাই তো? জেনারেলি লংগিটিউডিনাল স্ট্রেস অ্যাপ্লিকেবল হয় সলিডের ক্ষেত্রে, আর ভলিউম স্ট্রেস সলিড, লিকুইড, গ্যাস, তিন ধরনের পদার্থের ক্ষেত্রেই অ্যাপ্লিকেবল হচ্ছে। ঠিক আছে? যখন বাইরে থেকে প্রযুক্ত বলের প্রভাবে বস্তুর দৈর্ঘ্যটা বাড়ছে, তখন অ্যাপ্লাইড ফোর্সকে আমরা বলি টেনসাইল ফোর্স। যখন দৈর্ঘ্যটা কমছে, তখন সেটাকে আমরা বলবো
কম্প্রেসিভ ফোর্স। রাইট, এবার আমরা পড়তে চলেছি ইয়ংস মডুলাস বা ইয়ং গুণাঙ্ক। মানে কি দেখো, ইয়ং গুণাঙ্ক বলতে আমরা বুঝি যে অনুদৈর্ঘ্য পীড়ন এবং অনুদৈর্ঘ্য বিকৃতির মধ্যে অনুপাত। তাহলে ইয়ং গুণাঙ্ক ওয়াই ইকুয়াল টু কি, আমাদের অনুদৈর্ঘ্য পীড়ন বাই অনুদৈর্ঘ্য বিকৃতি। সাপোজ আমি একটা এফবিডি আঁকছি, যে ধরো প্রাথমিক অবস্থায় একটা তার ছিল যার দৈর্ঘ্য ছিল এল। এইবার তারটার উপর আমি কি করেছি, বল প্রয়োগ করেছি। তারটার উপর বল প্রয়োগ করলে তারটা একটু দৈর্ঘ্যে বেড়েছে। বেড়ে কত হয়েছে, বেড়ে আমার হয়েছে এল প্লাস স্মল এল। স্মল এলটা কি, দৈর্ঘ্য বৃদ্ধি। তাহলে একক ক্ষেত্র বলে প্রযুক্ত বলটা কত, পীড়ন। তাহলে পীড়নটাকে আমি বলতে পারি যে স্ট্রেস। একক ক্ষেত্র বলে প্রযুক্ত বল সেটা হচ্ছে আমাদের এফ বাই এ, আর বিকৃতি স্ট্রেন সেটা কত, দৈর্ঘ্য বাড়লো কতটা, স্মল এল পরিমাণ, আর প্রাথমিক দৈর্ঘ্য ক্যাপিটাল এল। তাহলে স্ট্রেস বা পীড়ন হচ্ছে এফ বাই এ, স্ট্রেন হচ্ছে আমাদের স্মল এল বাই ক্যাপিটাল এল। সো ইয়ং মডুলাস ওয়াই ইকুয়াল টু আমাদের অনুদৈর্ঘ্য পীড়ন, দ্যাট ইজ এফ বাই এ ডিভাইডেড বাই অনুদৈর্ঘ্য বিকৃতি স্মল এল বাই ক্যাপিটাল এল। তাহলে আমাদের ইয়ং গুণাঙ্ক আসলো এফ বাই এ ডিভাইডেড বাই স্মল এল বাই ক্যাপিটাল এল। ওকে, একক কি, দেখো স্ট্রেনের কোনো একক নেই, তাহলে পীড়নের এককের সমানই হবে আমাদের ইয়ং গুণাঙ্কের একক। বোঝা গেল? এইবার তারের ক্ষেত্রে আমাদের ইয়ং গুণাঙ্কের মান বের করতে হবে। তাহলে আমরা হেডিং দেব ক্যালকুলেশন of Young's modulus for a wire. সাপোজ প্রাথমিক অবস্থায় তারের দৈর্ঘ্য ছিল এল। এইবার এর উপর আমি একটা এম মাসের বস্তুকে ঝুলিয়ে দিয়েছি, যার ফলে তারের দৈর্ঘ্য বৃদ্ধি হয়েছে ডেল্টা এল, তাই তো? তাহলে আমাদের এখান থেকে অনুদৈর্ঘ্য পীড়ন কত, ফোর্স বাই এরিয়া এ। ফোর্সটা কি এখন বস্তুর ওজন, দ্যাট ইজ এমজি। তারের ব্যাসার্ধ যদি আর হয় তাহলে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কত হবে, পাই আর স্কোয়ার হবে, তাই তো? আর বিকৃতি,
অনুদৈর্ঘ্য বিকৃতি সেটা কত ডেল্টা এল বাই এল রাইট সো আমরা কি পাচ্ছি আমরা যেটা পেলাম যে y ইকুয়াল অনুদৈর্ঘ্য পীড়ন মান কত mg বাই পাই আর স্কোয়ার ডিভাইডেড বাই অনুদৈর্ঘ্য বিকৃতি ডেল্টা এল বাই এল সো উই ক্যান রাইট mg l বাই পাই আর স্কোয়ার ডেল্টা এল তাহলে আমাদের দৈর্ঘ্য বৃদ্ধি বা ইনক্রিমেন্ট ইন লেন্থ কত that is delta L equal to mg capital L by pi r square into Young modulus y তাহলে এই দুটো ফর্মুলাকে আমি উইদিন দ্য বক্স করে দিচ্ছি তাহলে আশা করি ইয়ং গুণাঙ্ক সম্পর্কে তোমাদের কিন্তু বোঝা গেল বোঝাতে আমি পেরেছি এরপরে আমাদের তাপীয় পীড়ন বা থার্মাল স্ট্রেস পীড়ন থার্মাল স্ট্রেস দেখো কি হয়েছে একটা এল লেন্থের রডকে আমি দু সাইড দিয়ে ফিক্সড করে দিয়েছি এইবার কি করেছি বস্তুটাকে আমি উত্তপ্ত করছি বস্তুটাকে আমি কি করছি বাইরে থেকে হিট সাপ্লাই দিচ্ছি তাহলে বস্তুটা কি করবে এই রডটা এই যে ফিক্সড পয়েন্ট তার দিকে ইলংগেশনের জন্য ফোর্স অ্যাপ্লাই করবে তাই তো তাহলে একক ক্ষেত্রফলের উপর যে ফোর্সটা অ্যাপ্লাই হবে সেটাই আমাদের তাপীয় পীড়ন এফ বাই এ তাহলে এখানে ফোর্স পার ইউনিট এরিয়া এটাই আমাদের তাপীয় পীড়ন এবার তাপ প্রয়োগের ফলে বস্তুটা আমার বেড়েছে ডেল্টা এল পরিমাণ তাহলে আমরা দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আলফা সমান সমান কি জানি ডেল্টা এল বাই এল ডেল্টা টি যেখানে ডেল্টা টি কি উষ্ণতা বৃদ্ধি বা টেম্পারেচার রাইজ কতটা হলো তাহলে দৈর্ঘ্যের পরিবর্তন ডেল্টা এল আসছে আমাদের আলফা ডেল্টা টি ইন্টু ক্যাপিটাল এল এইটা আমাদের আসছে সো বিকৃতি কতটা ডেল্টা এল বাই ক্যাপিটাল এল সমান সমান আমাদের আলফা ডেল্টা টি তাহলে ইয়ং গুণাঙ্ক ওয়াই মানে কি আমাদের এফ বাই এ ডিভাইডেড বাই ডেল্টা এল বাই ক্যাপিটাল এল এবার যদি আমি মানগুলোকে পুট করি তাহলে কি আসছে এফ বাই এ ডেল্টা এল বাই এল মানে কত আলফা ডেল্টা টি সো এইখান থেকে এফ বাই এ এর মান কত আসছে ওয়াই আলফা ডেল্টা টি
তাহলে ওয়াই আলফা ডেল্টা টি এই রাশিমালাটাকেই আমরা বলছি তাপীয় পীড়নের রাশিমালা। এটাই আমাদের কি? এটাই আমাদের তাপীয় পীড়নের রাশিমালা। আশা করি এই অবধি বিষয়বস্তু ক্লিয়ার। এইবার দুটো আলাদা আলাদা রডের ক্ষেত্রে, তাহলে টু রডস অফ ডিফারেন্ট মেটেরিয়াল, এর জন্য কি হবে? দেখো, প্রথম রডের দৈর্ঘ্য দেওয়া আছে আমাদের L1, যার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কটা আমাদের আলফা 1, ইয়ং গুণাঙ্ক আমাদের y1। দ্বিতীয় রডের দৈর্ঘ্য আছে L2, আর দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আলফা 2 এবং ইয়ং গুণাঙ্ক আমাদের y2। তাহলে যখনই এটাকে হিটেড আপ করছি তখন প্রথম রডটা আমাদের বাড়ছে L1 অ্যামাউন্ট, আর দ্বিতীয় রডটার ইলংগেশন হচ্ছে L2। তাহলে মোট দৈর্ঘ্য বৃদ্ধি কত হচ্ছে? L1 প্লাস L2। এবার L1 এর মান কত? L1 এর মান আমাদের হচ্ছে যে L1 আলফা উষ্ণতা বৃদ্ধি ডেল্টা টি, আর L2-র মান আসছে আমাদের L2 আলফা উষ্ণতা বৃদ্ধি ডেল্টা টি। তাহলে মান দুটোকে আমি বসিয়ে দিই, সরি এটা আলফা 1 হবে, এটা আলফা 2 হবে। তাহলে ডেল্টা টি কমন নিলে আমাদের উইদিন ব্র্যাকেট পড়ে থাকছে L1 আলফা 1 প্লাস L2 আলফা 2, রাইট? এটা আমাদের পড়ে থাকছে। তাহলে এই ইলংগেশন L1 আমরা কি পেয়েছি? যে তাপীয় পীড়ন F/A ইকুয়াল টু y আলফা ডেল্টা থিটা বা ডেল্টা টি, এটা আমরা পেয়েছি। তাই তো? আর ইলংগেশন L1 L2, তাহলে আমরা কঠিনের প্রসারণে ইলংগেশন L সমান সমান আমরা কি পাই? যদি আমি বলি যে দেখো ইয়ং গুণাঙ্ক y সমান সমান কি? F/A বাই বিকৃতি L বাই ক্যাপিটাল L। তাহলে এইখান থেকে আসছে y ইকুয়াল টু F/A ক্যাপিটাল L, সরি F into capital L by a small l into a, right? তাহলে এইখান থেকে স্মল l ইকুয়াল টু FL বাই YA এটা আসছে। এবার এই মানটাকে আমি পুট করব, এখান থেকে স্মল l আসছে, কি আসবে? FL বাই YA। তাহলে এটাকে যদি আমি পুট করি তাহলে কি আসছে? F/A কমন যাবে, F/A কমন যাচ্ছে। তাহলে L1 বাই Y1 প্লাস L2 বাই Y2 এই জায়গাটা আমরা পাচ্ছি। আর এদিকে থাকছে ডেল্টা টি
L1 alpha 1 প্লাস L2 alpha 2, এই পার্টটা আমাদের থাকছে। তাহলে এইখান থেকে অ্যাপ্লাইড ফোর্স F এর মান পাওয়া যাচ্ছে, কি পাচ্ছি, A ডেল্টা টি ইন্টু L1 alpha 1 প্লাস L2 alpha 2 ডিভাইডেড বাই L1 বাই Y1 প্লাস L2 বাই আমাদের Y2। এই বিষয়টা কিন্তু আমাদেরকে একটু মাথায় রাখতে হবে, কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ, বোর্ড এক্সামের ক্ষেত্রে নয়। ওকে, আমাদের তাহলে এই অবধি বিষয়বস্তু ক্লিয়ার। এইবার আসছে আমাদের বাল্ক মডিউলাস বা আয়তন বিকার গুণাঙ্ক। বাল্ক মডিউলাস বা আয়তন বিকার গুণাঙ্ক। তাহলে দেখো, কোনো পদার্থে যখন আমি বল প্রয়োগ করছি তখন তার কি হতে পারে, আয়তনের হ্রাস বা বৃদ্ধি হতে পারে, এবং আমি বাইরে থেকে যখন পদার্থটাকে বল প্রয়োগ করছি জেনারেলি আয়তন হ্রাস পায়, তাই তো? তাহলে প্রাথমিক অবস্থায় মনে করো আয়তন ছিল আমাদের এর আয়তন ছিল ভি, বাইরে থেকে ফোর্স অ্যাপ্লাই করেছি, আয়তনটা ডিক্রিজ করেছে, ভি মাইনাস আমাদের ডেল ভি হয়েছে আয়তন। ঠিক তেমনিভাবে এই পদার্থটাই কী হয়েছে, প্রথমে আয়তন ছিল ভি, দেন বাইরে থেকে আমি ফোর্স অ্যাপ্লাই করাতে আয়তন কমে গেছে, ভি প্রাইম হয়েছে, ভি প্রাইম ইকুয়াল টু ভি মাইনাস ডেল্টা ভি, এটা হচ্ছে। তাহলে বাইরে থেকে যে বলটা প্রয়োগ করা হয়েছে সেটা আয়তনের পরিবর্তন ঘটিয়েছে, তার জন্য এই পীড়নটাকে আমি আয়তন পীড়ন নাম দিতে পারি। আয়তন পীড়ন বা ভলিউম স্ট্রেস। তাহলে ভলিউম স্ট্রেস কি, আমাদের ফোর্স বাই এরিয়া। এবার যেহেতু ভলিউমকে চেঞ্জ করছে তার জন্য এটাকে প্রেশার বা পি আমি বলতে পারি। আর আয়তন বিকৃতি কি, দেখো ভি ছিল, কমে গিয়ে ভি মাইনাস ডেল ভি হয়েছে, তাহলে কমলো কতটা, ডেল্টা ভি পরিমাণ কমেছে, কার সাপেক্ষে, ভি এর সাপেক্ষে। যেহেতু আয়তন কমেছে তার জন্য এর আগে একটা মাইনাস দেব, তাহলে আয়তন বিকৃতি হচ্ছে মাইনাস ডেল ভি বাই ভি। সো বাল্ক মডিউলাস বা আয়তন বিকার গুণাঙ্ক এটাকে আমরা ডিনোট করছি কাপ্পা সিম্বল দিয়ে বা কে দিয়ে, দ্যাট ইজ আয়তন পীড়ন বাই আয়তনের বিকৃতি, দ্যাট ইজ ডেল ভি বাই ভি। এইটাকেই কিন্তু আমরা বলছি যে আয়তন বিকার গুণাঙ্ক, বা এটাকে আমি লিখতে পারি পিভি বাই ডেল ভি, আগে একটা মাইনাস। বিষয়টা বোঝা গেল? এইখান থেকে একটা কনসেপ্ট আসে সংনাম্যতা বা কম্প্রেসিবিলিটি। সংনাম্যতা বা কম্প্রেসিবিলিটি, এটা কি জিনিস? এটা হচ্ছে আমার বাল্ক মডুলাসের রেসিপ্রোকাল বা অনন্যক।
তাহলে কম্প্রেসিবিলিটিকে আমরা সি দিয়ে ডিনোট করছি, সি ইকুয়াল টু 1/kappa কে। তাহলে এটা কি হবে মাইনাস ডেল্টা ভি বাই পিভি। এই বিষয়টাকে কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে। নেক্সট টপিক আসছে আমাদের দৃঢ়তা গুণাঙ্ক বা মডিউলাস অফ রিজিডিটি। আগেরটায় আমরা নর্মাল ফোর্স বা অভিলম্ব বল প্রয়োগ করেছিলাম, এইবার আমি ট্যানজেনশিয়াল ফোর্স বা স্পর্শকীয় বল প্রয়োগ করব। ছবিটার দিকে তাকাও, আমাদের একটা কি আছে কিউব আছে, কিউবের তলার সারফেস মানে কোন সারফেস DCGH, এই সারফেসটাকে আমি কি করেছি ফিক্সড করে দিয়েছি বা আটকে দিয়েছি। এই সারফেসটাকে আমি ফিক্সড করেছি, করে কি করেছি এই উপরের দিকে সারফেসে আমি ট্যানজেনশিয়াল ফোর্স বা স্পর্শকীয় বল আমি প্রয়োগ করতে শুরু করেছি। তাহলে কি হবে উপরের যে তলটা সেটা কিছুটা সরবে, যেমন এই এ অবস্থানটা এ প্রাইম অবস্থানে চলে এসছে, আর এই ই অবস্থানটা ই প্রাইম অবস্থানে এসছে, এফ অবস্থানটা আমাদের এফ প্রাইম অবস্থানে এসছে, রাইট। আর আমাদের এই ঘনকের যদি দৈর্ঘ্যটা আমাদের এইচ হয়, আর এই বি থেকে বি প্রাইম যে এসছে বা এফ থেকে এফ প্রাইম যে এসছে, এই জায়গাগুলো যদি আমি মান বলি এক্স, যে এক্স পরিমাণ সরেছে, তাহলে ট্যানজেনশিয়াল ফোর্স পার ইউনিট এরিয়া এটাকে আমি বলতে পারি শিয়ারিং স্ট্রেস বা ক্রিন্তন পীড়ন। শিয়ারিং স্ট্রেস, that is force per unit area F by A। আর ক্রিন্তন বিকৃতি কি, দেখো অ্যাঙ্গেলটা চেঞ্জ হচ্ছে, অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি ছিল, থিটা অ্যাঙ্গেল হয়ে গেছে, তাহলে এই থিটা যে ডিফর্ম হয়েছে এটাই ক্রিন্তন বিকৃতি, দ্যাট ইজ আমাদের শিয়ারিং স্ট্রেইন। এটাকে আমি বলছি থিটা। থিটা কতটা ডিফাইন হলো, এই এক্স পরিমাণ সরেছে, তাহলে এই এক্স বাই প্রাথমিক ছিল আমাদের এইচ, তাহলে এই এক্স বাই এইচ, তাহলে ক্রিন্তন গুণাঙ্ক বা দৃঢ়তা গুণাঙ্ক বা আমি ইংলিশে বলতে পারি মডিউলাস অফ রিজিডিটি, সেটা কত শিয়ারিং স্ট্রেস ক্রিন্তন পীড়ন বাই ক্রিন্তন বিকৃতি, তাহলে এটা হবে আমাদের এফ বাই এ ডিভাইডেড বাই এক্স বাই এইচ। সো এটাকে আমি কি লিখতে পারবো, এটাকে আমি লিখতে পারবো FH by XA, this is our theta। তাহলে আশা করি মডুলাস অফ রিজিডিটি বা ক্রিন্তন গুণাঙ্ক বা দৃঢ়তা গুণাঙ্ক সম্পর্কে তোমাদের কাছে কনসেপ্ট আমি ক্লিয়ার করতে পেরেছি। এরপরে আমাদের লাস্ট টপিক কি, যে পয়সনস রেশিও বা পোয়াসের অনুপাত।
অনুপাত। এটা কি জিনিস দেখো, আমরা অনুপ্রস্থ বিকৃতির সাথে অনুদৈর্ঘ্য বিকৃতির অনুপাতকেই আমরা পোয়াসের অনুপাত বা পয়সনস রেশিও বলে থাকি। তাহলে পয়সনস রেশিও কি? অনুপ্রস্থ বিকৃতি বাই অনুদৈর্ঘ্য বিকৃতি। আমাদের এল দৈর্ঘ্যের এবং আর প্রস্থচ্ছেদের ব্যাসার্ধের একটা তার ছিল, এই তারটার উপর যখন আমি এফ ফোর্স দিয়ে এটাকে টানছি, দৈর্ঘ্যের তো বৃদ্ধি হবে, দৈর্ঘ্য তো এর বাড়বে, এল প্লাস ডেল্টা এল হয়েছে, কিন্তু প্রস্থচ্ছেদ তো কমেছে, প্রস্থচ্ছেদ তো কমে যাবে। তাহলে প্রস্থচ্ছেদ কমে হচ্ছে আর মাইনাস ডি আর। তাহলে পয়সনস রেশিওকে আমরা সিগমা সিম্বল দিয়ে ডিনোট করছি। তাহলে অনুপ্রস্থ বিকৃতি কমলো, কতটা কমলো? ডি আর কমলো, কার সাপেক্ষে? আর এর সাপেক্ষে। তাহলে এর আগে একটা নেগেটিভ। আর অনুদৈর্ঘ্য বিকৃতি কি? অনুদৈর্ঘ্য বিকৃতি হচ্ছে ডিএল বাই এল। এইটাকে আমরা বলছি পোয়াসের অনুপাত বা পয়সনস রেশিও। তাহলে আশা করি এই অবধি কথা তোমাদের কাছে আমি কি করতে পেরেছি? ক্লিয়ার করতে পেরেছি। এইবার আমাদের আলোচনার বিষয় হচ্ছে রিলেশন বিটুইন ডিফারেন্ট ইলাস্টিক কনস্ট্যান্টস। চলো আমরা এখানে ফর্মুলাগুলো মুখস্থ রাখবো, কেননা এর যে প্রুফটা আমাদের সিলেবাস বহির্ভূত। তাহলে রিলেশন among elastic constants। তাহলে আমাদের ফার্স্ট রিলেশন আমরা দেখব ইয়ং গুণাঙ্ক y, রিজিডিটি মডুলাস ইটা এবং পোয়াসের অনুপাত সিগমা এর মধ্যে রিলেশনটা আমাদের কি হয়? y ইকুয়াল টু 2 ইটা 1 প্লাস সিগমা। নেক্সট ইয়ং গুণাঙ্ক y, আয়তন বিকার গুণাঙ্ক কাপ্পা এবং পোয়াসের অনুপাত সিগমার মধ্যে রিলেশন। এই রিলেশনটা হয় y ইকুয়াল টু 3 কাপ্পা 1 মাইনাস 2 সিগমা। নেক্সট বাল্ক মডুলাস কে, দৃঢ়তা গুণাঙ্ক ইটা এবং পোয়াসের অনুপাত সিগমার মধ্যে রিলেশন। তাহলে এই রিলেশনটা আমাদের হয় সিগমা ইকুয়াল টু 3k মাইনাস 2 ইটা ডিভাইডেড বাই 6k প্লাস 2 ইটা, এটা আছে। নেক্সট ইয়ং গুণাঙ্ক y, আয়তন বিকার গুণাঙ্ক কে এবং দৃঢ়তা গুণাঙ্ক ইটার মধ্যে রিলেশন। এটা আমাদের আসে y ইকুয়াল টু 9 ইটা কাপ্পা ডিভাইডেড বাই 3 কাপ্পা প্লাস ইটা। এই রিলেশন কটাকে কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে, এগুলো আমাদের নিউমেরিক্যাল সলভের কিন্তু খুব হেল্প করবে। রাইট, নেক্সট আমাদের হচ্ছে পোয়াসের অনুপাতের ভ্যালু কি।
ভ্যালু অফ পয়জনস রেশিও। মাথায় রাখতে হবে এই আমাদের যে সিগমা বা পয়জনস রেশিও আছে এর ভ্যালুটা 0 অপেক্ষা বড় হবে এবং 0.5 এর মধ্যে হবে। এই মানটা আমরা কি করে বের করব? একটু আগে আমরা দুটো রিলেশন পেয়েছি। প্রথম রিলেশন কি পেয়েছি? y ইকুয়াল টু টু ইটা 1 প্লাস সিগমা, আর একটা পেয়েছি y ইটা ইকুয়াল টু 3 কাপ্পা 1 মাইনাস 2 সিগমা। তাহলে ফার্স্ট রিলেশন থেকে আমরা পাচ্ছি y বাই 2 ইটা ইকুয়াল টু 1 প্লাস সিগমা, আর সেকেন্ড রিলেশন থেকে আমরা পাচ্ছি 1 মাইনাস 2 সিগমা ইকুয়াল টু কত? y বাই 3 কাপ্পা। এখন তুমি 1 প্লাস সিগমা বলো বা 1 মাইনাস 2 সিগমা বলো, এরা কি 0 থেকে বড়। তাহলে প্রথম রিলেশনটা থেকে আমি কি পাচ্ছি? প্রথম রিলেশনটা থেকে পাচ্ছি সিগমা ইজ গ্রেটার দেন -1, আর সেকেন্ড রিলেশন থেকে আমি পাচ্ছি -2 সিগমা ইজ গ্রেটার দেন -1। মাইনাস দিয়ে গুণ করলে 2 সিগমা ইজ লেস দেন 1 অ্যান্ড সিগমা ইজ লেস দেন হাফ, এটা পাচ্ছি। তা যখন আমি চেঞ্জের রেশিও করছি সেটা কখনো নেগেটিভ হতে পারে না, তাই না? যে ব্যাসার্ধ কমছে কিন্তু নেগেটিভে তো চলে যাবে না। তার জন্য আমরা জানি কি সিগমা নেগেটিভ হবে না, ক্যান নট বি নেগেটিভ। আর সিগমা ম্যাক্সিমাম এখান থেকে আমরা পাচ্ছি প্লাস হাফ। তাহলে সিগমার রেঞ্জ কত আসছে? সিগমার রেঞ্জ আসছে 0 থেকে বড় আর ম্যাক্সিমাম হাফ অবধি। এইটা হচ্ছে পোয়াসের অনুপাতের আমাদের মান। যদিও এটা কোনো রিলেশন ছাড়াও প্রুফ করা যায়, সেটা আমরা করার চেষ্টা করছি। দেখো, এল দৈর্ঘ্যর একটা রড ধরে নিলাম এবং আর হচ্ছে তার কি প্রস্থচ্ছেদের ব্যাসার্ধ, সিলিন্ড্রিক্যাল রড। তাহলে এর আয়তন ভি ইকুয়াল টু আমাদের কত হবে? ভি হবে পাই আর স্কোয়ার এল। বোথ সাইডে আমরা লগ নেব, তাহলে এল এন ভি দেখো কনস্ট্যান্ট, তাহলে আমরা পাচ্ছি কি এল এন পাই প্লাস 2 এল এন আর প্লাস এল এন এল, এটা আমরা পাচ্ছি। লগারিদমিক ডিফারেন্সিয়েশন করলে প্রথমটা আসবে ডিভি বাই ভি, কনস্ট্যান্টের ডেরিভেটিভ করলে 0, 2 dr বাই আর প্লাস dl বাই এল। যেহেতু ভলিউমটা আমাদের কনস্ট্যান্ট, ভি কনস্ট্যান্ট, তাহলে এই যে পার্টটা, এই পার্টটা 0 হয়ে যাচ্ছে। সো আমরা বলতে পারি 0 ইকুয়াল টু 2 dr বাই আর প্লাস dl বাই এল। এখান থেকে কি আসছে? dl বাই এল ইকুয়াল টু মাইনাস 2 dr বাই আর, আর এইখান থেকেই আসছে মাইনাস dr বাই আর ডিভাইডেড বাই
ডিএল বাই এল এটা কত, এটা আমাদের হাফ আসছে, আর ডিআর বাই আর ডিভাইডেড বাই ডিএল বাই এল আগে একটা মাইনাস, এটাই তো আমাদের সিগমা, তাহলে এখান থেকে আসছে সিগমা ম্যাক্স ইকুয়াল টু হাফ। আমরা কিন্তু প্রমাণটাকে এইভাবেও ভাবতে পারি, রাইট? এর পরের টপিক আমাদের লঙ্গিটিউডিনাল স্ট্রেন এবং ভলিউম স্ট্রেনের মধ্যে সম্পর্ক, মানে কি আয়তন পীড়ন এবং অনুদৈর্ঘ্য পীড়নের মধ্যে সম্পর্ক। দেখো, যখন ফোর্স অ্যাপ্লাই করছি তখন তো দৈর্ঘ্যেরও যেমন পরিবর্তন হবে, আয়তনেরও তো পরিবর্তন হবে। তার মানে আমি বলতে পারি ভি ধ্রুবক নয়, নট কনস্ট্যান্ট, এটা আমরা বলতে পারি। তাহলে যদি রডকে কনসিডার করি তাহলে ভলিউম ভি ইকুয়াল টু কত আমাদের পাই আর স্কোয়ার এল। যদি আমি ডিফারেন্সিয়েশন করি তাহলে কত হবে ডিভি ইকুয়াল টু 2 পাই আর এল ডিআর প্লাস পাই আর স্কোয়ার ডিএল, এটা হচ্ছে রাইট। এইবার আমি কি করছি, আমি দেখো কি করব, ডিভি এইখান থেকে আমি পাই আর স্কোয়ার এলকে কমন নিচ্ছি। যদি পাই আর স্কোয়ার এল কমন যায় তাহলে ভিতরে কি পড়ে থাকছে 2 ডিআর বাই আর, এটা পড়ে থাকছে, আর এদিকে পড়ে থাকছে আমাদের ডিএল বাই এল, এটা আমাদের পড়ে থাকছে, তাই তো? ওকে, এবার পাই আর স্কোয়ার এলটা কি, পাই আর স্কোয়ার এলটাই তো আমাদের ভি, এটাই তো আমাদের ভি। তাহলে এইখান থেকে আমি বলছি ডিভি বাই ভি, আর এইখান থেকে ডিএল বাই এলকে কমন নিচ্ছি, ডিএল বাই এলকে কমন নিচ্ছি, তাহলে কি পড়ে থাকছে 2 ডিআর বাই আর ডিভাইডেড বাই ডিএল বাই এল প্লাস 1, তাই তো? এটাই পড়ে থাকছে। এগেইন আমরা পেয়েছি কি পয়জনস রেশিও সিগমা সমান সমান কত, মাইনাস দিয়ে ডিআর বাই আর ডিভাইডেড বাই ডিএল বাই এল। সো মাইনাস সিগমা সমান সমানই তো ডিআর বাই আর ইন্টু ডিভাইডেড বাই ডিএল বাই এল। তাহলে এই যে টার্মটা, এই টার্মটা কি -2 সিগমা, তাহলে ডিভি বাই ভি ইকুয়াল টু ডিএল বাই এল সমান সমান 1 মাইনাস আমরা 2 সিগমা, এই কথাটা বলতে পারি। এবার ডিভি বাই ভিটা কি, ডিভি বাই ভিটাই তো আমাদের আয়তন পীড়ন, তাই না? আর ডিএল বাই এলটাই তো আমাদের অনুদৈর্ঘ্য পীড়ন। তাহলে আয়তন পীড়নটাকে আমি ডেল্টা সিম্বল দিয়ে ডিনোট করছি, আর অনুদৈর্ঘ্য পীড়নকে আমি স্মল ই সিম্বল দিয়ে ডিনোট করছি। সো রিলেশনটা আমরা এবার কি লিখতে পারি, রিলেশনটা আমরা লিখতে পারি না ডেল্টা ইকুয়াল টু স্মল ই 1 মাইনাস 2 সিগমা। এটাই আমাদের কি দাঁড়ালো, আয়তন পীড়ন এবং অনুদৈর্ঘ্য পীড়নের মধ্যে সম্পর্ক। তাহলে আজকের ক্লাসটা আমরা এখানেই শেষ করছি।